আসসালামু আলাইকুম, গুড ইভিনিং দর্শক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা সবসময় আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের সাথে থাকেন, আমাদেরকে প্রশ্ন করেন, ইমেইল করেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। তারা তো জানেনই যে অনুষ্ঠানে আমরা আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন বিষয় নিয়ে রিসেন্ট যে ইমিগ্রেশন যেসব ইস্যুস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার, যিনি 2 যুগেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় এবং সরাসরি আপনাদেরকে ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, সিভিল এবং অন্যান্য বিষয় নিয়ে অ্যাডভাইস দিয়ে আসছেন। উনি বরাবরের মতো উনি আজকেও আমাদের সাথে থাকবেন এবং ইমিগ্রেশন ল সংক্রান্ত আপডেট আমরা ওনার কাছ থেকে জানবো এবং আপনাদের যে সকল প্রশ্ন আছে সিভিল, ইমিগ্রেশন, ফ্যামিলি বা অন্য যে কোনো যদি কোনো আইনি পরামর্শ আপনাদের দরকার হয়, আপনারা সরাসরি ফোন নাম্বারটি টিভি পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা। তাও আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি 020351557888 এই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনারা আমাদেরকে ইমেইলও করতে পারেন, আপনাদের অনেক ইমেইল আমরা পেয়েছি। আমাদের ইমেইল অ্যাড্রেসটিও আপনারা টিভি পর্দায় হয়তো এখন দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। আর দর্শক, আপনারা যখন আমাদেরকে ফোন করবেন তখন অবশ্যই আপনি টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে রাখবেন। সরাসরি এই নাম্বারে ফোন করে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছ থেকে আপনারা আপনাদের আইনি যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারবেন। তবে স্যার সবসময় যেটি বলে থাকেন যে যেহেতু আপনাদের পুরো সিনারিওটি আমাদের সামনে থাকে না, তো উনি আপনাদেরকে একটি দিক নির্দেশনা দিয়ে থাকেন। পরবর্তীতে আপনাদেরকে উনি সবসময় অ্যাডভাইস করেন যে কোনো একজন বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনারা প্রপার অ্যাডভাইসটি নেবেন। দর্শক, আমরা চলে যাচ্ছি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছে। জি, কেমন আছেন আপনি? Good evening to everyone. Of course, I am fine. So I hope everyone is also fine. As usual, you are going to ask me any question. Please feel free to ask any question about any sort of law, especially for immigration, necessary asylum, citizenship law. But you can also ask me about family law, crime, or anything else, civil litigation also. I will be able to give you some directions, guidance about it. As we told you, the information you provide, on that basis I am going to give you the guidance and advice. So everything will be very much limited to whatever you have told me here. On air there are limitations. If you feel that your identity may be disclosed and you don't want to open up your identity, then please don't tell your name. You can tell your name, that's not a problem when you ask any question. But if you feel that you don't want to be identified, we are not going to ask you a question about your name. So thank you. Let's go. সবসময় আপনি আপডেট দিয়ে থাকেন, আমরা আপডেট নিয়ে অবশ্যই আলোচনা করব, জানবো কী কী আপডেট আছে। বিগত অনুষ্ঠানগুলোতেও আপনি অনেকগুলো আপডেট দিয়েছেন যে রিসেন্টলি যেসব চেঞ্জেস এসেছে এবং আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এইগুলোর আগে একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের দর্শকরা আমাদেরকে প্রায় এই বিষয়ে ফোনে বা ইমেইল করে জানতে চেয়েছেন এবং সেই সংক্রান্ত একটি রিসেন্টলি এরকম কেস আপনি আগে অনেকগুলো করেছেন সাফল্যের সাথে এবং রিসেন্টলি খুব একটা কমপ্লিকেটেড কেস আপনি সফলভাবে সেটি সাকসেসফুল করেছেন। এবং সেই যেহেতু আমরা একটু আগেই আপনি বললেন যে যেহেতু আমরা আমাদের ক্লায়েন্টের নামটা আপনি প্রকাশ করবেন না, কিন্তু আমরা সিনারিওটা বলতে পারি, ফ্যাক্টসটা ডিসকাস করতে পারি এবং দেন এখান থেকে আমাদের দর্শকদের যাদের হয়তো সিমিলার ফ্যাক্টস আছে তারা হয়তো উপকৃত হতে পারেন। সো রিসেন্টলি একটি কেসে, একটি অ্যাসাইলাম কেসে, বিস্তারিতটা আপনার কাছ থেকেই জানবো যে অ্যাসাইলাম কেসে খুব কমপ্লিকেটেড কেস ছিল এবং ক্লায়েন্ট যিনি হোপ ছেড়ে দিয়েছিলেন, উনি ইউকে ত্যাগ করে তার নিজের দেশে ফেরত যাবেন এরকম একটা হয়তো মানসিকভাবে তিনি করেছিলেন এবং শেষ উপায় হিসেবে উনি আপনার কাছে গিয়েছিলেন এবং খুব কমপ্লিকেটেড কেস ছিল, যেখানে কার্টেলমেন্টের ইস্যু ছিল, অ্যাসাইলামের ইস্যু ছিল। তো সেই কেসটি, কমপ্লিকেটেড কেসটি আপনি সফলভাবে আপনার ক্লায়েন্ট উইন করেছেন এবং উনি এই দেশে থাকতে সমর্থ হয়েছেন। তো সেই বিষয়টি নিয়ে যদি আমাদের দর্শকদের সাথে আপনি বিস্তারিত আলাপ করতেন এবং দর্শকদের যাদের এই সংক্রান্ত এ ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, আমি আশা করি তারা উপকৃত হবেন। থ্যাংক ইউ ব্যারিস্টার সাইমা। এটা যেটা বলছে আসলে অনেকগুলো কেসে তো রেগুলার উইন করি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। অবশ্যই সফলতা আছে বলেই তো আমরা প্র্যাকটিসে এতদিন পর্যন্ত আছি। এবং সেখানে কোনটা স্পেসিফিক আমার যেটা মনে হচ্ছে, যেটা সাইমা বলতে চেয়েছে, সেটা সম্ভবত একটা নাইজেরিয়ান কেস নিয়ে। এটা একটা নাইজেরিয়ান কেস এবং সেটা একটা ফিমেল কেস, তার ফ্যামিলি সহ চিলড্রেন। এটা 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 খুবই একটা
সেন্সিটিভ ফ্যাকচুয়াল ইস্যু আছে, সো আমি এটা ফ্যাকচুয়াল ইস্যুতে যাব না। তবে সেখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল যেটা আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে, কারণ আমি অ্যাসাইলামের যে ক্লেমটা আর্টিকেল 3 এবং অন্যান্য আর্টিকেল 5-এর যে বিষয়গুলো, এগুলো সেন্সিটিভ ইস্যু। তবু নাম যখন বলছি না তখন তো এটা কোনো রিস্ক নাই বলা যায়, তারপর আমি ওটা যেতে চাই না। আমি মেইনলি যেটা বলতে চাচ্ছি এইটা, যখন এই মহিলা আমাদের কাছে আসলেন, আজ থেকে 1.5 বছর আগে থেকে তার কেস আমরা করছি। উনি স্টুডেন্ট ভিসা, পোস্ট স্টাডি ভিসা পার হওয়ার আগেই কিন্তু অ্যাসাইলাম ক্লেম করেছিলেন এবং তার ওয়ার্ক রাইট ছিল, তার থাকার পারমিশন ছিল, সেকশন 3C আমরা যেটা বলি 1971 অ্যাক্টের অনুযায়ী সেটা চলতেছিল। এর মধ্যে এর আগে কিন্তু কিছুদিন আগে তার বাচ্চারাও, 2জন বাচ্চাও ভিসা নিয়ে আসে, যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে সফল হয়েছিল। প্রথম তার সাথে আসার জন্য ভিসা দেয়, দীর্ঘ 1.5 বছর পর তাদেরকে ভিসা দেওয়া হলো, তারাও আসছিল। তো এইভাবে পরবর্তীতে উনি অ্যাসাইলাম সিক করেন পরিবার সহ। যখন আপিলের শুনানিতে গেলাম, সব রেডি করার পরে 1.5 বছর 2 বছর পরে আপিলের শুনানিতে হঠাৎ করে হোম অফিস বলল যে ওনার তো ভিসা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, কাটেল করে দিয়েছিলাম উনি অ্যাসাইলাম সিক করার আগেই। পরে আমরা ডেট হিসাব করে দেখলাম তার ভিসা ক্যান্সেল করেছে তার বাচ্চারা এই দেশে ভিসা পেয়ে আসার আগে, ভিসা নাইজেরিয়া থেকে ভিসা পাওয়ার আগে। তো প্রশ্নটা হলো, তাহলে সে ভিসা বাচ্চারা পেলো কি করে? তার যদি ভিসা কাটেল করা হয়, তার সাথে হোম অফিসের রেগুলার করসপন্ডেন্স হচ্ছে তার বাচ্চাদের ব্যাপারে, গার্ডিয়ান কে হবে, বাচ্চাদেরকে কার সাথে বাচ্চারা আসবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। কোথাও কিন্তু বলছে না যে তোমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে বা ভিসা এখন 1 মাস আগে ক্যান্সেল হয়ে গেছে, তাহলে বাচ্চাদেরকে বলছে তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ সাকসেসফুল, আসো ভিসা নিয়ে যাও। আবার বাচ্চাদের ভিসা দিচ্ছে, আবার আসার পরে কয়েক মাস পরে বাচ্চাদেরকে আবার এখানে ওই যে তখনকার নিয়মে দিল তাদেরকে, এই যে কার্ড সেটাও দিল। তাহলে কাটেলমেন্ট করতে গিয়ে হলো। আচ্ছা, কাটেলমেন্ট এটা আমরা একটা সারপ্রাইজ হিসাবে পেলাম। আমি সেখানে লয়ার হিসাবে সেখানে প্রটেস্ট করলাম। আমি বলি না, এটা হতে পারে না, আমার ক্লায়েন্ট বলছে এই ধরনের কোনো কিছু পায়নি। তো কাজে এখানে জাজ তাদেরকে, ইমিগ্রেশন জাজ পারমিশন দিল যে হ্যাঁ ঠিক আছে, এটা কি সাক্ষ্য প্রমাণ আছে, হোম অফিস এটাকে প্রডিউস করুক। হোম অফিস কিছু প্রডিউস করেছে, আমি তাকে প্রটেস্ট করেছি, আমি বলছি না, ইট ইজ নট এনাফ। এবং সময় নিয়েছি কেসটাকে আবার নতুন করে এটাকে সাজানোর জন্য, অর্থাৎ নতুন করে প্রিপারেশন নেওয়ার জন্য, তার ইনস্ট্রাকশনের জন্য, এবং হোম অফিস থেকে আরও তথ্য নেওয়ার জন্য যে কীভাবে কাটেল করা হচ্ছে। এই কাটেলমেন্টটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। কেন ইস্যু? যদি তখন কাটেল হয়ে থাকে তাহলে তার কোনো কাজের পারমিশন থাকে না। তার সেকশন 3C যে লিভ টু রিমেইন, তার পারমিশন সেই পোস্ট গ্রাজুয়েট ভিসায় সেটাও আর থাকে না, তার সমস্ত অধিকার চলেছে। তাহলে সে ওভার স্টেয়ার হয়ে যায়। সেই এখানে ততদিন পর্যন্ত লিগেলি ছিল না এখন পর্যন্ত। এটা তো আমার ক্লায়েন্ট সহজে মেনে নিতে পারে না। তাহলে আমার ক্লায়েন্ট কি সত্য কথা বলছে, পায়নি? এগুলো ডিসকভারির জন্য আমরা সময় নিলাম এবং ফাইনালি যখন কোর্টে গিয়ে কথা বললাম, সাক্ষ্য প্রমাণ সব কিছু নেওয়ার পর অ্যাসাইলাম সহ, মজার ব্যাপার হচ্ছে অ্যাসাইলামটা তো অ্যালাউ হয়েছে, তার সাথে বিচারক যিনি ছিলেন তিনি এটাও মেনে নিয়েছেন যে হ্যাঁ, হোম অফিস আইনগতভাবে নোটিশ সার্ভ করেনি, কাজেই কাটেলমেন্ট হয়নি, তার ভিসা এখনো চলছে। মনে হয় যে এই গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে আমরা আরো বিস্তারিত ডিসকাস আমি বলে ফেলেছি মোটামুটি, ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কাটেলমেন্ট নিয়ে আমাদের দর্শকদের আরো প্রশ্ন আছে, সেগুলো আমরা শুনবো। একটু সময় হয়ে গেছে, একটি আজানের বিরতিতে আমরা যাব। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আইওন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং কিছুটা বিষয় নিয়ে আমরা হয়তো আলোচনা করেছি, আপনারা যারা ছিলেন তারা শুনেছেন, এবং যারা এইমাত্র যুক্ত হলেন তাদেরকে বলছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে জানিয়ে দিচ্ছি যে টিভি পর্দা আপনারা যে নাম্বার দেখতে পাবেন 020351555788, এই নাম্বারে ফোন করে সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনার ইমিগ্রেশন, ফ্যামিলি, সিভিল যে কোনো ল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা এই নাম্বারে ফোন করে সরাসরি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের সাথে কথা বলতে পারবেন, তাকে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের অনেক প্রশ্ন আমরা পেয়েছি, ইমেলও পেয়েছি, সেগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তবে অবশ্যই আপনার আমাদের প্রায়োরিটি, আমাদের আলোচনা চলতে থাকবে। এর মাঝখানে প্লিজ ফিল ফ্রি টু কল আস, আপনার প্রশ্ন নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যান। আবার আমি ফিরে যাচ্ছি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছে। স্যার, আপনি আপনার রিসেন্ট অনেক সফল কেসের মধ্যে একটি নিয়ে আলোচনা করছিলেন এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল এর মধ্যে অ্যাসাইলাম কেস, কার্টেলমেন্ট, এগুলো নিয়ে আলোচনা করেছিলেন। তো কার্টেলমেন্ট নিয়ে আমাদের দর্শকদের কিন্তু কিছু প্রশ্ন আমরা আগেও পেয়েছি এবং ইমেইলে এসেছে, তো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই এবং আপনার কাছে জানতে চাই যে কার্টেলমেন্টের বিষয়টি, যে কার্টেলমেন্ট নোটিসের কথা আপনি মেনশন করেছিলেন সেখানে, যদি এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলতেন, এর কনসিকুয়েন্সেস কী হবে বা নোটিশটি কীভাবে পাবে, পেলে কি করবে, এবং সে যদি না জেনে থাকে সেক্ষেত্রে কি হবে, একটু যদি বিস্তারিত বলতেন। দেখুন, কার্টেলমেন্টের জন্য কতগুলি ল আছে। একটা ইমিগ্রেশন নোটিশ যদি সার্ভ করতে হয় তাহলে তাকে 1971 অ্যাক্টে যে শিডিউল অনুযায়ী তাকে অবশ্যই এটা কমপ্লাই করতে হয় হোম অফিসকে। তারপরে 2003 রেগুলেশনস আছে, 2013 রেগুলেশন, সেটাকে আপডেট করা হয়েছে এবং এগুলির উপরে একটা কেস ল আছে, বিভিন্ন কোর্ট অফ আপিল পর্যন্ত কেস ল আছে। যেমন সাইড একটা কেস আছে, এটা প্রমিনেন্ট কেস, যদিও পরবর্তীতে এটাকে আপগ্রেড করে এটা গুরুত্বটা কমিয়ে দিয়েছে, যেহেতু গাইডেন্সটা ইয়েটাকে আপগ্রেড করেছে, এই যে রেগুলেশনটাকে। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা নোটিশ কিন্তু অফিসিয়ালি প্রপারলি অ্যাকর্ডিং টু দ্য রেগুলেশনস, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ল, এটা কিন্তু সার্ভ হতে হবে। অর্থাৎ যিনি এটা নোটিশ প্রাপ্য, কার্টেলমেন্ট করা কিংবা তার ভিসা কেটে দেওয়া, ক্যান্সেল করার জন্য তাকে নোটিফাই করতে হবে এবং সেটা অফিসিয়ালি নোটিফাই করতে হবে, তার লাস্ট নোন অ্যাড্রেসে করতে হবে। সেটা হতে পারে যেটাই তার ফাইলের মধ্যে তার সম্পর্কে আছে সেটার মধ্যেই, এবং সেটা সার্ভ হতে হবে। এটা ইফেক্টিভ সার্ভ বলে একটা কথা আছে, সার্ভিস, এবং সেটা যদি না হয় তাহলে নোটিশ এফেক্টিভ হবে না, এবং যার কারণে তার ভিসাটা যে ক্যান্সেল করা হচ্ছে আইনে তো সেটা ক্যান্সেল হবে না যতক্ষণ পর্যন্ত এটা প্রপারলি সার্ভ না করছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল। এক্ষেত্রে একটু জানার আছে বা দর্শকদেরও জানার আছে, কারণ আজকাল দেখা যাচ্ছে যে হোম অফিসের ডিসিশন সব ইলেকট্রনিক্যালি আসছে, ইমেইল আসছে। তো এই কার্টেলমেন্ট নোটিশ কি ইমেইলে আসতে পারে কিনা, নাকি এটা সবসময় বাই পোস্ট, আপনি যেটা বললেন যে রিসিভ হওয়ার ব্যাপার আছে? হ্যাঁ, সেখানে ডেভেলপমেন্ট আছে। ইমেল অ্যাড্রেসে যদি তাদের অফিসিয়াল যেটা লাস্ট আপডেটেড যদি ইমেল থাকে ক্লায়েন্টের রেকর্ডে, সেখানে সার্ভ করতে পারে। এবং এই যে আমি কতক্ষণ আগে কেসটা বললাম, আসলে এটাতে কিন্তু প্রবলেম হচ্ছিল ইমেলে সার্ভিস দেওয়া হয়েছিল, কিন্তু উনি মেয়েটা বলছে ইমেলটা পায়নি, কখনো পায়নি। তো এখন ইমেলটা কেন পেল না? হোম অফিস বলছে না, আমরা পাঠিয়েছি। কোনো জাজ আছে, ইমিগ্রেশন জাজ আছে, তারা এটাকে একেবারে অন্ধভাবে বিশ্বাস করবে, বলে ঠিক আছে এটা হোম অফিস বলছে, হোম অফিস তার মিথ্যা কথা বলে না, সেক্রেটারি অফ স্টেটের পক্ষ থেকে কথা বলছে, তারা তো আর বানিয়ে বলবে না, তাই এটা যা বলছে সত্যই বলছে, কাজে ক্লায়েন্ট বোধহয় রং বলছে। আলটিমেটলি দেখা যায় গেল তাকে যে ইমেলটা পাঠানো হয়েছে এটা তারা প্রমাণ করতে পারেনি। এই বিষয়টা নিয়ে আমরা আরও জানবো, তবে আমাদের দর্শকরা বোধহয় অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন। জি, আসসালামু আলাইকুম। জি দর্শক, বলুন, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি বলুন। দুঃখিত, বোধহয় লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক, আপনি ট্রাই করুন, আমরা আপনার ফোনের অপেক্ষায় আছি, আপনি অবশ্যই চেষ্টা করতে থাকুন, আমরা অনুষ্ঠানের যে কোনো একটি পর্যায়ে আপনার সাথে আবারও যুক্ত হবো এই আশা রাখছি। জি, আপনি কার্টেলমেন্ট নিয়ে আলোচনা করছিলেন, নোটিশ সার্ভিস রিসিভের কথা বলছিলেন। বোধহয় আরেকটি কল চলে এসেছে, আমরা এখানে আবার একটু থামতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হইল, আমি
আমার ইন্ডিপেন্ডেন্ট লিভ আছে, জি আমি 15 ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি। তখন আমি যে B1 লাইফ ইন্ডিয়াকে আমি পাস করতাম পারছি না। তখন আমি 63 ইয়ার ওল্ড। আমার ইউ সম্বন্ধে আমি কি লাগটা করতাম পারি, আমি পাসপোর্ট ব্রিটিশ করতে হইলে দয়া করে আমার ব্যারিস্টার সাহেব কইয়া দিবেন। আপনি বলছেন যে আপনি 2018-এ আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন, কিন্তু আপনি B1 পাস করতে পারছেন না। 15 আচ্ছা, আপনি B1 পাস করতে পারছেন না, এটা বলছেন তো? জি, আচ্ছা, আপনি চেষ্টা করেছেন? আমি পারছি না। আচ্ছা, আপনি B1 লাইফ ইন দিয়ে ওকে কোনোটা পাস করতে পারেন নাই? জি না, আমার ডায়াবেটিস আছে, আমি ওইটা আমি আমার মনেও থাকে না, আমি পারলাম না। আপনি ডক্টরের সাথে কথা বলেছেন এই ব্যাপারে? ডাক্তার আমি কোথা তারা আমার মেমোরি লস, তারা একটা আমার কাছে তারা পাইছেন, পাইলে মেইনলি একটা লেটার দিচ্ছেন আমারে, তারা হসপিটাল তারা আমারে আবার তারা ইয়ে করতা, অ্যাসেস করতা। তো ঠিক আছে, আপনি যদি ডক্টরের লেটার এবং সার্টিফিকেশন, বিশেষ করে ডক্টর যদি ওই ফর্মটা ফিল আপ করে দেয়, যেটা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যে জায়গাটা আছে ডক্টরে ফিল আপ করার, বুঝছেন, যে আপনার পক্ষে সম্ভব হবে না, আগামী 2 বছরের মধ্যে আপনার অবস্থার কোনো পরিবর্তন হবে না, যদি এটা ডক্টর লিখে দেয়, তাহলে আপনাকে এক্সামশন দেওয়া যায়, ওয়াইভার দেওয়া হবে। এই যে রিকোয়ারমেন্ট B1 এবং লাইফ এন্ড ডিউকে টেস্ট থেকে আপনাকে এই কী বলবো, আপনাকে ওয়াইভার দেওয়া হবে, বুঝছেন? এটা আপনি চেষ্টা করতে পারেন। আপনি আর এছাড়াও আপনি সাইকেটিক কনসালটেন্ট থেকেও আপনি রিপোর্ট করাতে পারেন। NHS ডক্টর অনেকে প্রাইভেটও করে, সেখান থেকেও সার্টিফিকেশন নিতে পারেন। আপনার সমস্ত কিছু এক্সামিন করার পরে তারাও সার্টিফিকেশন দিতে পারে। এবং অবশ্যই একজন ভালো লয়ারের সাথে কথা বলে আপনি এই ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। যেহেতু আপনি মেমোরি লস আপনি রাখতে পারছেন না মনের মধ্যে, এটা তো আপনার একটা প্রবলেম জেনুইনলি, কিন্তু আপনি তো সিটিজেন হওয়ার বাকি উপযুক্ততা আছে। ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার বিস্তারিত আলোচনা করার জন্য। দর্শক আপনাকেও ধন্যবাদ, আশা করি যে আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরও একজন দর্শক আছেন ফোনে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। জি, একটা প্রশ্ন করতে পারবো মনোহর ভাইকে? অবশ্যই। আচ্ছা, এই যে আগামী বছর মার্চ থেকে B2 রুলস শুরু হচ্ছে ILR এর জন্য, তাই না? জি। এখন যদি কারো B1 এখন পাস করা থাকে আর সে যদি অ্যাপ্লিকেশন করে মার্চের পরে, লাইক মে মাসে বা জুন মাসে, তাহলে এখন তার এই B1 দিয়ে কাজ হবে কিনা, নাকি আবার তাকে B2 করে অ্যাপ্লিকেশন করতে হবে? সুন্দর প্রশ্ন করেছেন ভাইয়া। যে কোনো অ্যাপ্লিকেশন করা হবে ওই ডেটের পরে, সবাইকে কিন্তু ওই B2 পাস করতে হবে, বুঝছেন? এইটাই রিকোয়ারমেন্ট। যারা অ্যাসাইলামের ভিত্তিতে তাদের তো অবশ্যই এটা লাগছে না, যারা ইউরোপিয়ান ভিত্তিতে তাদের এটা লাগছে, অন্যান্যদের লাগছে। যারা সেটেলমেন্ট ভিসা, যারা ওয়ার্ক পারমিট, স্কিল ওয়ার্কার, যারা 10 বছরের নিয়মের ভিত্তিতে হবে, তাদের অবশ্যই এটা লাগবে। কাজে আপনি ওই সময় অ্যাপ্লিকেশন করলে হবে, কখন পাস করেছেন এটা না, ওই সময়ের পরে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে হবে। এখানে একটা খুব একটা সূক্ষ্ম একটা বিষয় আছে, যে কারো যদি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করেন কিংবা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করেন, এটা অবশ্যই একটা টাইমের এখানে আগে পরে পিছিয়ে অনেক সময় করা যায় না, কিন্তু কতগুলি জিনিস করা যায়। যেমন মনে করেন আপনার যদি মনে করেন ভিসা শেষ হয়ে যাচ্ছে এবং 10 বছরও হয়ে যাবে, মনে করেন ফর এক্সাম্পল আপনি 20th এপ্রিল, তখন আপনি মনে করেন 28 দিন আগে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। করে ফেলে আপনি মনে করেন 27 দিন আগে অ্যাপ্লিকেশন করে ফেললেন, তাহলে আপনি একদিন আগেও যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার এই B1 দিয়ে হবে। যদি এটা ক্যালকুলেশন করতে হবে, আপনি একজন লয়ারের কাছে গিয়ে এটা ক্যালকুলেশন করে একটু বসে ঠিক করেন যে আপনার অ্যাপ্লিকেশনটা যদি আপনি বলছেন এপ্রিলের ওই জায়গার মধ্যে আছে, তো আপনাকে কোনো রকম ওখানে অ্যাডভান্স করানো যায় কিনা। এছাড়া আপনাকে মেন্টালি রেডি হতে হবে, এখন থেকে B2 করা, পাস করার জন্য চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক আপনাকেও ধন্যবাদ, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি আসসালামু আলাইকুম দর্শক, আরো একজন দর্শক আছেন, তার সাথে কথা বলি। জি ওয়ালাইকুম। জি জি আমি আবার আসছি কথাটা একটু ক্লিয়ার করার জন্য। সেটা হচ্ছে, আমার যদি ILR করা থাকে
এখন আমার আইএলআর এর 1 বছর পরে তো আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে ন্যাচারালাইজেশনের জন্য, তাহলে আমাকে আলটিমেটলি মে ছাড়া আমি অ্যাপ্লিকেশন করতে পারছি না। তাহলে এখন যে B1 আছে এটা দিয়ে আমার কি কোনো কাজ হবে না? না, আমি তো বলেছি যেহেতু আপনি অ্যাপ্লিকেশনটা করছেন, বাই দ্য টাইম আপনার নতুন রুলটা উইল কাম ইন টু ফোর্স, বুঝছেন? নতুন রুলটা কাম ইন টু ফোর্স হলে আপনার নতুন সার্টিফিকেট লাগবেই, ওই সময়কার সার্টিফিকেট লাগবে। আপনি এখন পাস করেন না, যখনই করেন B2 লাগবে। কিন্তু আপনি B1 দিয়ে এটা আর চলবে না মার্চের পরে, পরিষ্কার কথা। B1 দিয়ে কোনো অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে। এটাই হচ্ছে। আশা রাখি বুঝতে পেরেছেন। আই ডোন্ট নো উনি শুনেছেন কি না। এখানে আরেকজন দর্শক একটা কথা বলেছেন যে উনি আইএলআর পেয়েছিলেন 2015 সালে, আবার উনি সিটিজেনশিপের কথা বলছেন। এখানে একটা ওনাকে উনি যদি লাইনে না থাকলেও যদি শুনে থাকেন বলবো ওনাকে একটু লিগাল অ্যাডভাইস নিয়ে করতে হবে, কারণ আমি ওনার কথাগুলি পরিষ্কার শোনা যায়নি, বোঝা যায়নি। এখানে আবার ওনার যদি আইএলআর হয়ে থাকে 2015 ওই সময়, তাহলে তো উনি কোন ভিত্তিতে পেয়েছেন? তাহলে উনি যদি ওই রিকোয়ারমেন্ট মিট করে থাকে, উনি যদি অ্যাসাইলামের মাধ্যমে পেয়ে থাকেন, অন্য কোনো পেয়ে থাকে, তাহলে তো তখন তো ওইটার প্রশ্ন আসছিল। তাহলে ওনাকে অবশ্যই এখন সিটিজেনশিপের জন্য পরীক্ষা দিয়ে পাশ করা কিংবা এক্সামশন দিতে হবে। কিন্তু উনি যদি নর্মাল হয়তো আইএলআর পেয়ে থাকেন 10 বছরের রুটে কিংবা নর্মাল রুটে, অন্যান্য রুটে, ফ্যামিলি রুটে, তাহলে তো উনি রিকোয়ারমেন্ট একসময় মিট করেছেনই। ওই সময়ের একটা কথা আছে যে ওই সময়ের একটা কাট অফ টাইম আছে, ওই সময়ের মধ্যে যদি তার লিফট মানে এই ওই সময় যদি তাকে এটা যে লাইফ ইন দি ইউকে এগুলির রিকোয়ারমেন্ট ওনার মিট করতে পেরে থাকেন, তাহলে তো ওনাকে ইনডেফিনিট দেওয়া হয়েছে। তাহলে ওনার তো সিটিজেনশিপের জন্য আবার নতুন করে এটা লাগবে না। কাজেই ওনাকে আমি বলবো ওনার দৃষ্টি আকর্ষণ করবো, উনি যদি শুনে থাকেন ওনার বিষয়টা একটু রিভিউ করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আশা করি দর্শক আপনারাও আপনাদের যে প্রশ্ন ছিল সেটা একটা দিক নির্দেশনা আপনারা পেয়েছেন। আমরা অনেকগুলো প্রশ্ন পাচ্ছি এবং আমাদের দর্শকরাও আসলে জানতে চাচ্ছেন যে ইংলিশ টেস্ট, ইংলিশ রিকোয়ারমেন্ট যেহেতু সামনের বছর থেকে সেটা আর একটু স্ট্রিক্ট করা হচ্ছে এবং আইএলআর বা যারা ন্যাশনালাইজেশনের জন্য ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তারা চিন্তা করছেন। তো এটা যদি আপনি একটু ব্রিফলি বলতেন যে আপনি বলেছেন, আলোচনা করেছেন ওনাদের সিচুয়েশনে, তাও যদি একটু সাম আপ করে আমাদের দর্শকদের জন্য বলতেন যে সবার ক্ষেত্রে এটা লাগবে কিনা বা কোন ক্ষেত্রে ওয়েভার যেটা যে যার জন্য প্রযোজ্য হবে না সেটা যদি একটু আবার বলে দিতেন। ওয়েল, ওয়েভার যারা মেন্টাল ফিজিক্যাল কোনো কারণ থাকতে পারে যার কারণে তারা হয়তো ইংলিশ পাস করতে পারছেন না, অনেকের লার্নিং ডিফিকাল্টিস থাকে, অনেকের ফিজিক্যাল ডিফিকাল্টিস থাকে, অনেক মেন্টাল ডিফিকাল্টিস থাকে, অনেক কিছু থাকে। যে কোনো একটা কারণ হতে পারে যেটা ডক্টর যদি সার্টিফাই করে, এনএইচএস কোয়ালিফাইড ডক্টর, তাহলে অবশ্যই যদি তাকে মেডিকেল রিজন এক্সামশন দেওয়া থাকে হবে। তাহলে উইথ সাপোর্টিং Medical এভিডেন্স reason, চাইলে হ্যাঁ। ওয়েভার পেতে পারেন। জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আগে ফোন করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার আমি লাইনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আড়াই বছর করে আমি লিবে পাইছিলাম, আমার ফ্যামিলি লোকে পাইছিলাম। তো আড়াই বছর আপনি যে পেয়েছিলেন, জানেন, আর আড়াই বছর করে আপনি যে পেয়েছিলেন, আপনি কি 10 বছরের রুটে না 5 বছরের রুটে? ইয়ে লাগছে না, এই সময় ইয়ে সিস্টেম আছিল না, কিটা ওদের লাইফিং দিকে একটা আছিল না। কোন সালে কথা বলছেন? কোন সালে? 2015-এ। না, 2016 অবশ্যই ছিল লাইফ ইন দিকে। কে বলছে ছিল না? আমি কইলাম না যে আমি আড়াই বছরের মাধ্যমে ইয়ে পাইছি, আমার এই ডিসক্রিপশনারি লিভ। ও আচ্ছা, ডিসক্রিপশনারি লিভ। ওটা আপনি কত বছর পরে পাইছেন? 5-6 বছর পরে পাইছেন না নাকি 10 বছর পরে জি পাইছেন? জি 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 6 বছর বাদে। আড়াই বছর হলে 3 বছর দেওয়া হয়েছিল। ওই পুরনো নিয়মে হয়তো আপনি 2012 সালের আগে পেয়েছিলেন, ওই জন্য সেটাতে তখন লাগতো না। তাহলে ঠিক আছে, তাহলে এখন আপনার লাইফ ইন দিকে লাগবে যেহেতু সিটিজেনশিপের জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ স্যার। দর্শক আপনাকেও ধন্যবাদ। আশা করি এবারে আপনি বুঝতে পেরেছেন। আর যারা দর্শক আরও আপনারা শুনছেন, যাদের এই সংক্রান্ত প্রশ্ন আছে বা হয়তো আপনারা এই প্রশ্নের উত্তর থেকে আপনার একটি দিক নির্দেশনা পেয়েছেন, তাও ফিল ফ্রি টু কল আস। আপনার যদি এই ধরনের কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি বলুন, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। জি, হ্যালো। জি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে আপনি ফোনে লিভার লাগছে না, লিভার 10 বছর রুলে হলাচ্ছে।
জি আপনি প্রশ্ন করেন। হ্যালো, 10 years রুলে ফলো আপনি টিভির ভলিউমটা একটু আপনি- কমিয়ে প্রশ্ন করুন প্লিজ। আপনি স্টুডিওতে কথা বলুন, আপনি স্টুডিওতে কথা বলেন। আপনি যদি প্রশ্ন করতে চান, আপনার প্রশ্ন কি বলুন, আপনি কি জানতে চান? আমার হচ্ছে এটা বোধহয় একটু কনফিউশন হয়ে গেছে। আচ্ছা, আমরা দর্শক আপনি টিভির ভলিউমটা কমিয়ে আমাদেরকে ফোনে আপনি ফোন করুন, উনি আমরা শুনছেন না। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব, আপনার জিজ্ঞাসাটা আমরা আপনার প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। জি, নেক্সট কলারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, জি জি জি, ওটাই হচ্ছে কথা। আপনি টিভির ভলিউম কমান, আমরা আসলে না হলে একো হচ্ছে, আমাদের কথাই আমরা শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি না। জি বলুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে গিয়ে লাস্ট ইয়ার আমি নতুন বিয়ে করেছি। আমার প্রথম ওয়াইফ মারা গেছেন। এখন আমি আমার ওয়াইফকে এদেশে আনতে চাই আর কি। উনি লাইসেন্স ইউকে টেস্ট এটা দিয়েছেন। আর কি কি কাগজ লাগবে এবং এদেশ থেকে আমি কি এদেশ থেকে উনার অ্যাপ্লাই করব না বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব? আর ফিস কি ফিস লাগবে একটু যদি আমাকে বলতেন তাহলে আমি উপকৃত কিন্তু হতাম। আপনার ইনকাম কিসের উপরে? আপনার ইনকামটা কিসের উপরে? আমি সেলফ এমপ্লয়ার এবং আমার একটা গড় আছে। আমার গড়ের আমি যে ওদের ক্রাইটেরিয়ার উপরে আমার আপনার আপনার কি 34,000 আপনার কি 29,000 আছে নেট? 29,000-এর উপরে আমার বেতন আছে। মাশাআল্লাহ। আমার ইনকাম আছে। তাহলে ঠিক আছে, আপনি গড়ও আছে, সব আছে। তাহলে আপনার অবশ্যই আপনি এই যে আপনি এপ্রিলের অ্যাকাউন্ট জমা দিয়েছেন এই গত এপ্রিল পর্যন্ত, জি 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 তো সেখানে 29,000 থাকলে সেই অ্যাকাউন্ট আপনি টোটাল 1 ইয়ারের অ্যাকাউন্ট আপনার লাগবে। আর আপনার অ্যাকাউন্টেন্ট অবশ্যই আপনার জানে তারা কী কীরকম দিতে হবে। আপনার সেলফ এমপ্লয়মেন্ট যে ট্যাক্স রিটার্নটা, আর আপনার ধরেন ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যেখানে পয়সাগুলি ঢুকছে, আর আপনার ওয়াইফের সাথে আপনার নিয়মিত যোগাযোগ, এগুলি ডকুমেন্ট দেবেন, ম্যারেজ সার্টিফিকেট দেবেন, ইংলিশ করে দেবেন যদি বাংলা থাকে। তারপরে আপনি যে যোগাযোগ করছেন, রেগুলার যোগাযোগ আছে ওয়াইফের সাথে, সেটাও প্রুফ দেবেন। তারপরে আপনার ওয়াইফ যে পাসপোর্টের কপিটা, এগুলি সব তো লাগবেই, ওর ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং আপনার পাসপোর্টের কপি লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এগুলি নিয়ে আপনি ওনার নিজেও ইংলিশ করতে পারেন, টেস্ট আবার ওখান থেকে টিভি সেটা করতে। টেস্ট। তো আর কোথায় অ্যাপ্লিকেশন করবেন এটা হচ্ছে জানেন, এটা ইউকে, যেহেতু আপনি এখানে ইউকে বেসড এবং আপনি ইউকে লয়ারের হেল্প নিতে পারেন। যেটা করেন না কেন, আপনি এখানে অনেক অ্যাডভাইজারও আছে, আপনি সুষ্ঠুভাবে আপনি হেল্প নিয়ে এখান থেকে অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন। আপনার কোনো অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে হবে না, আপনাকে সব কিছুই আপনাকে সেখানে সিস্টেমের মধ্যে আপলোড করতে হবে। আপনার ওয়াইফ শুধুমাত্র পাসপোর্টটা নিয়ে ওখানে বায়োমেট্রিক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবে, তার কিছু করা দরকার। যখন অ্যাপয়েন্টমেন্ট সব কিছু এখান থেকে করা যায়, এখান থেকে সব কিছু আমরা যেমন লয়ার, আমরা আমাদের অফিস থেকে আমরা সব কিছু আমরা এখান থেকে লাইন করে দিই। আপনার ক্লায়েন্টরা কী করে, অ্যাপ্লিকেন্ট কী করে ওখানে গিয়ে শুধুমাত্র পাসপোর্টটা জমা দেন আর ওই যে ফিঙ্গারপ্রিন্ট দেয়, এছাড়া আর কোনো কাজ তাদের নাই। বাকিগুলো এখান থেকে সব করে দেওয়া হয়, এখান থেকে করাই সব কিছু। এখান থেকে অ্যাডভাইস নিয়ে, যেহেতু ইউকের লয়ের মাধ্যমে হোক, অ্যাডভাইসের মধ্যে, অথবা আপনি এখান থেকে বসে এখন সব করতে পারেন। আর যদি ওখান থেকে কেউ যদি উপযুক্তভাবে কেউ করতে পারে, কোনো অসুবিধা নাই, বাংলাদেশে বসেও এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। দর্শক আপনাকে ধন্যবাদ। আশা করি যে আপনি জানতে পেরেছেন কি করতে হবে। আর যেটা স্যার বললেন যে অবশ্যই আপনি একজন লয়ারের অ্যাডভাইস নিয়ে আপনি দেশে হোক বা এখান থেকে হোক সেভাবে কাজটি করবেন। এছাড়াও যদি আপনাদের এই বিষয়ে যে আপনার স্পাউস বাংলাদেশে বা অন্য দেশে আছে এখানে আনতে চান, এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফিল ফ্রি টু কল আস। আমাদের নাম্বারটি জানিয়ে দিচ্ছি 020351555788। আর আমাদের ইমেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন lawwithbmh.i1@gmail.com। আমাদেরকে ইমেলও করতে পারেন। আমাদের আরও যেসব প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আর এর মধ্যে আপনারা আমাদের প্রায়োরিটি, প্লিজ ফিল ফ্রি টু কল আস আমাদের নাম্বারে, এবং ইমেলও করতে পারেন। আমি আবার আলোচনায় চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, অ্যাডমিন রিভিউ নিয়ে আপনি আগের অনুষ্ঠানগুলোতে আলোচনা করেছিলেন। তো আমাদের দর্শকদের মাঝখান থেকে এরকম প্রশ্ন এসেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যদি আমার হয়ে যায় তো এরপরে আমার আর কিছু করার সুযোগ আছে নাকি এখানে হয়ে যায় মানে কি সাকসেসফুল হলে? না, সাকসেসফুল যদি না হয় সেক্ষেত্রে সাকসেসফুল হলে তো ভিসা দিয়ে দেবে। জি জি জি, যদি না হয় সেক্ষেত্রে আর কোনো উপায় আছে কি না? অবশ্যই সেটা লিগ্যাল চ্যালেঞ্জ করা যায়। কথা হচ্ছে তার ধৈর্য থাকতে হবে, কারণ মনে রাখতে হবে অ্যাডমিশন রিভিউ শেষ হয়ে যাওয়ার পরে তার সেকশন 3C লিভ টু রিমেন থাকে না, তার পারমিশনটা, তার ওয়ার্ক পারমিশন ইত্যাদি থাকে না। কাজে এখানে খুব কেয়ারফুলি করতে হবে, মনে রাখতে হবে।
যদি উনি মনে করেন যে না স্ট্রং গ্রাউন্ড আছে, লয়ার যদি অ্যাডভাইস করে তাহলে সেটা প্রি অ্যাকশন নোটিশ দেওয়া যায় এবং জুডিশিয়াল রিভিউ প্রসেসিংয়ে সেটা যাওয়া যায় এবং অনেক সময় সেটা সাকসেসফুল হয়। তবে সেগুলো কতটা সাকসেসফুল হবে সেটা অতি দ্রুত লয়ারে বলতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ তো অনেক সময় লাগে, মাসের পর মাস লাগে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ ডিসিশনটা চলে আসার পর তখন এমনি তো যারা ওভারস্টিয়ার হতে না চান তারা তো চলে যেতে হবে। ধরেন তারা চলে যেতে চায় 14 দিনের মধ্যে কিংবা 28 দিনের মধ্যে চলে যেতে চায়, যাতে করে পরবর্তী সময়ে তারা আবার অ্যাপ্লিকেশন করে ইমিডিয়েট ফেরত আসতে পারে। কিন্তু সেখানে শিওর হইতে হবে যে যে জুডিশিয়াল রিভিউ চ্যালেঞ্জ করার কেস যথেষ্ট স্ট্রং এবং সেটা দিয়ে চ্যালেঞ্জ করা যায়। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ চ্যালেঞ্জ করে অনেক সময় সেটা করা হলে 14 দিনের মধ্যে একটা রিপ্লাই পাওয়া যাবে হোম অফিস থেকে, আপনার এটা হবে কি হবে না। তারপর আপনি ডিসিশন নিতে পারেন আপনি যাবেন কি যাবেন না, না কী করবেন, ফাইট করবেন ইত্যাদি ইত্যাদি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ ফেল হলে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যায়। এক একটা ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যায়, 14 দিনের মধ্যে আবার অ্যাপ্লিকেশন করা যায়, এটা অসুবিধা নেই। তবে 14 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করলে কেন করা হচ্ছে এটা এক্সপ্লেনেশন দিতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমাদের দর্শকদের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই যে উনি ন্যাশনালাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেটি সাকসেসফুল হয়নি। বিষয়টি হয়তো ওনার ইলিগ্যাল এন্ট্রি বা এরকম কিছু একটু ছিল। তো এক্ষেত্রে উনি কি করতে পারেন? উনি কি আবার নতুন করে অ্যাপ্লাই করবেন নাকি রিকনসিডারেশনের জন্য অ্যাপ্লাই করবেন? উনি জানতে চাচ্ছেন যে এক্ষেত্রে ওনার কী করণীয় আছে। আমরা যখন একটা সমস্ত কিছু ফাইলগুলি দেখি তখন আমরা চেষ্টা করি বোঝার জন্য যে তার জন্য কোন পথটা বেস্ট হবে। এটা ফাইল না দেখে বলা যায় না, কেস টু কেস বেসিস। কোনো কেস আমরা বলি ফ্রেশ অ্যাপ্লিকেশন করো, কোনো কেসে বলি 2 বছর অপেক্ষা করো, 1 বছর অপেক্ষা করো, 6 মাস অপেক্ষা করো, আবার অ্যাপ্লিকেশন করো। কোনো কেসে আমরা বলি না, রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন করো। আমরা যেমন রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন আমরা স্ট্রংলি বলি সেই ক্ষেত্রে যখন বলে কি না তুমি ইলিগাল এন্ট্রি করেছো, কাজে আমরা তোমাকে গুড ক্যারেক্টারের গ্রাউন্ডে নতুন সিস্টেমে আমরা তোমাকে সিটিজেনশিপ দেবো না, সেক্ষেত্রে আপনার আর কোনো সুযোগ নেই। তখন ফ্রেশ অ্যাপ্লিকেশন করলেও এটা অটোমেটিক্যালি এটাও রিফিউজ হবে। তো কাজেই একমাত্র একটা এভিনিউ, সেটা হচ্ছে রিকনসিডারেশন। এবং ওই সময় বেস্ট ইয়েটা হবে, অপশন হবে রিকনসিডারেশন করার জন্য অ্যাপ্লিকেশন করা। একটা ফি দিতে হয়, দিয়ে সেটা চেষ্টা করা ভালো। তো কথা হচ্ছে এই কেসগুলি খুব টাফ যখন বলা হয় যে কি তার ইলিগাল এন্ট্রির কারণে, অবৈধ এন্ট্রির কারণে তাকে তার সিটিজেনশিপ রিফিউজ করা হচ্ছে গুড ক্যারেক্টার গ্রাউন্ডে, তখন ইটস রিয়েলি টাফ দ্য পয়েন্ট টু আর্গিউ অন ইউর বিহাফ টু জাস্টিফাই গ্র্যান্ট অফ সিটিজেনশিপ। কারণ হচ্ছে policy wise now this is prohibited to grant you citizenship unless there is any exceptional circumstances. কিন্তু each case has got its own facts, own merit. ওই বেসিসে আপনাকে হয়তো রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন করতে হতে পারে। অ্যাপ্লিকেশন করলে তখন এই যে বললাম আপনার ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড অন্যরকম হতে পারে। হয়তো আপনার সমস্ত পরিবারের সবাই এদিকে সিটিজেন হয়ে গেছে, আপনি হয়তো অ্যাসাইলাম নিয়েছিলেন, আপনি হয়তো বাধ্য হয়ে এখানে ইলিগেলি এসেছিলেন, অনেকগুলো গ্রাউন্ড থাকতে পারে। আপনি এদেশে অনেক কন্ট্রিবিউশন করেছেন, কোনো ক্রিমিনাল কনভিকশনে, সব কিছু মিলিয়ে হয়তো একটা স্ট্রং আর্গুমেন্ট করা যেতে পারে রিকনসিডারেশনের ক্ষেত্রে। কাজে রিকনসিডারেশন ট্রাই করবেন, তা না হলে অনির্দিষ্টকালের জন্য চুপচাপ থাকবেন, হয়তো আর কিছুদিন পর আরেকটা অ্যাপ্লিকেশন করবেন। এইগুলি হচ্ছে পথ। তবে আমি সবসময় স্ট্রংলি রিকমেন্ড করি ইলিগাল এন্ট্রি পয়েন্টের ক্ষেত্রে যদি রিফিউজ হয় তাহলে রিকনসিডারেশন ইজ দ্য বেস্ট অপশন। থ্যাংক ইউ। আমাদের দর্শকের কাছ থেকে আরেকটি প্রশ্ন এসেছে যে আমরা যদিও একেবারে শেষে চলে এসেছি, তাও যদি আপনি একটু ছোট্ট করে বলতেন। আপনি গুড ক্যারেক্টার গ্রাউন্ড নিয়ে বলছিলেন, ন্যাচারালাইজেশন, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তো কারো যদি ক্রিমিনাল অফেন্স থেকে থাকে আসলে তার ক্ষেত্রে কোনো হোপ আছে কি না? উনি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে কি না, বা যদি রিফিউজ হয়ে যায় উনি কিছু করতে পারবেন কি না? ব্রিটিশ সিটিজেনশিপে একটা বিষয় হচ্ছে গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টারের ক্ষেত্রে ক্রিমিনালিটি যেটা আছে, যে ক্রিমিনাল যদি রেকর্ড থাকে তাহলে সেটা ডিসক্লোজ করতে হয়। এবং ডিসক্লোজ না করে কোনো উপায় নাই, না করলেও এটা কিন্তু হোম অফিসে অটোমেটিক্যালি এটা তাদের সিস্টেমের মাধ্যমে পেয়ে যায়। কারণ এগুলো রেকর্ড তো হোম অফিসে আরেকটা ডিপার্টমেন্টে এটা কন্ট্রোল করে, কাজে এখানে কোনো রেখে কাজ করা যাবে না, সব কিছু ডিসক্লোজ করতে হবে। এখানে কতগুলি বিষয় আছে যে কতটুক পর্যন্ত সাজা হলে, কতদিন পর্যন্ত জেল সাজা হলে, কী পরিমাণ, কী একটা ফাইন হলে কিংবা কশন হলে
বিভিন্ন ধরনের কনভিকশন আছে, এটার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা সিটিজেনশিপ পাবে না পাবে এটা ঠিক করা হয়, কতটুকু ডিলে করা হবে। যেমন কাউকে যদি ফাইন থাকে তাহলে কোর্টে গিয়ে যদি ফাইন থাকে তাহলে 3 বছর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়, কশন থাকলে 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, ছোটোখাটো অফেন্স থাকলে সেখানে 3 বছর অপেক্ষা করতে হয়, যেগুলি ক্রিমিনাল রেকর্ডে থাকে। রেকর্ডে না থাকলে কিন্তু তখন আমাদেরকে অন্য পথ নিতে হয়, এক্সপ্লেনেশন করে এক্সকিউজ চাইতে হয়। আর যদি সেখানে ধরেন কারোর 1 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট হয়েছে, জেল সাজা হয়েছে, তাহলে সেটা ডিফারেন্ট, তার এটা অনেক অনেক সে করতে পারবে, কিন্তু তার এটা বেশ কয়েক বছর ডিলে হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে পরে দেখা যাচ্ছে যারা 4 বছরের বেশি হয়ে গেছে সাজা, তারা আজীবনে অ্যাপ্লিকেশন করতে পারার কোনো সুযোগ নেই সেখানে। তো এইভাবে গুড ক্যারেক্টারের বিষয়টা এখানে আসে, ক্রিমিনালিটির ব্যাপারটা আছে, এবং সেটা খুব সূক্ষ্মভাবে দেখতে হয়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার, বিস্তারিত আপনি আলোচনা করলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। দর্শক, আপনাদের যাদের ফোনে আসলে আমরা ফোন নিতে পারিনি তাদেরকে বলবো আপনারা ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনারা টিভি পর্দায় দেখতে পাচ্ছেন, lawwithbmh.ion@gmail.com। আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। অনুষ্ঠানের শেষে স্যারকে বলবো আমাদের দর্শকদের জন্য কিছু বলার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে তো আমরা সেবা দিচ্ছি অনেক বছর ধরে। আমি ব্যক্তিগতভাবে লিগ্যাল শো করছি লাইভে, পারহ্যাপস সিন্স 2002। শুধু এই টিভি নয়, বিভিন্ন টিভির মাধ্যমে করতে করতে এখন এই টিভির মাধ্যমে আসছি। আপনারা লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখেছেন। আমরা আপনাদেরকে লিগ্যাল অ্যাডভাইজে, ফ্রি লিগ্যাল অ্যাডভাইজে টিভির মাধ্যমে দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে লিগ্যালি গাইড করার জন্য। অবশ্যই অনেকেই আপনারা লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন, নো ডাউট। তা আপনারা যদি এই গাইডেন্সগুলো নিয়ে আপনারা অবশ্যই কাজ করেছেন অনেকে, আর ভবিষ্যতেও যদি সেভাবে আপনাদের উপকার হয়, তাহলে আমাদের এই সময়টুকু দেওয়া, আমরা কোনো অর্থের বিনিময়ে এটা করি না, আমরা এটা সম্পূর্ণভাবে চ্যারিটেবল কাজ, এটা আমরা সার্থক মনে করব। আমি আপনাদের আবারও বলবো, সবসময় আপনারা বুঝে সুঝে আপনারা কাজ করবেন এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক জায়গায় যাবেন, সঠিক লয়ারের কাছে যাবেন, যার যেটা এক্সপার্টিজ আছে সে অনুযায়ী যাবেন, এবং আপনার অবশ্যই সমস্যার সমাধান হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি।